হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচারে তালাশ। আমরা কোনো মন্তব্য করব না, কে দোষী কে নির্দোষ সেটাও বলবো না, শুধু ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষেরই নিজস্ব বিচার বিবেচনা বোধ আছে, আর সেই বোধই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দিক নির্দেশনা দেবে। কারণ এবারের পর্বে একটি পারিবারিক সংকটের সূত্রে অনুসন্ধান শুরু করে ধর্মবিশ্বাস পর্যন্ত প্রত্যেকটি অলিগলিতে সতর্ক পা ফেলতে হয়েছে তালাশ টিমকে। চলুন শুরু করি, চলুন দেখে আসি কোথাকার ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। সেলিম আমিন, সেলিম সেলিম, হ্যালো রাজু ভাই। ওসিয়ত নামা, আমি আইনুন নাহার, স্বামী মোহাম্মদ মুমিনুল হক। একজন ব্যক্তি তার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। কারো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে কাজ করা তালাশ টিমের পক্ষে সম্ভব হয় না, তবে ঘটনার মধ্যে আমরা অন্য কিছুর গন্ধ খুঁজে পেয়েছিলাম। দর্শক, অন্য কিছুর গন্ধ অর্থাৎ অপরাধের গন্ধ, নাকি অন্য ঘটনাকে ভিন্নভাবে চিত্রায়িত করে অন্যের ধান্দা? থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন কিভাবে একটি পারিবারিক ঘটনাকে তিলকে তাল করে প্রচার করেছে তালাশ। আর সেটা নিয়ে অনুসন্ধানে নেমে পদে পদে ধাঁধার মধ্যে পড়ে যায় তালাশ টিম। শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন অন্যের ধান্দায় তালাশ টিম কিভাবে ধাঁধা তৈরি করে। আর সেই সব সমস্যার সমাধান করতে দেশের 6টি জেলায় আনাচে কানাচে অনুসন্ধান চালাতে হয়েছে। চলুন তাহলে সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে দিয়েই গল্পটা শুরু করা যাক। চট্টগ্রামের মনসুরাবাদের সিএনবি কলোনির মমিনুল হক ভালোবেসে 17 বছর আগে বিয়ে করেছেন আইনুন নাহার রত্নাকে। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে। ছেলে ফারদিন 6ষ্ঠ শ্রেণীতে আর মেয়ে ফারিয়া নার্সারিতে পড়ে। 1.5 মাস আগেও এটি ছিল একটি স্বাভাবিক পরিবার, এখন অস্বাভাবিক। গত 23 অক্টোবর রাতে হঠাৎ ঝড়ের বেগে ঘরে হাজির হলো রত্নার মেজ বোন স্বপ্না, সাথে পুলিশ। রত্নার বড় বোন স্বপ্না কোন কারণে ছোট বোনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হলো? কিছু বুঝে ওঠার আগেই রত্না আর মমিনকে যেতে হলো থানায়। থানায় যেতে হয়নি, বরং পুলিশ রত্নাকে বন্দিদশা থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে, যা তালাশ টিম খুবই চতুরতার সঙ্গে চেপে গেছে। উল্লেখ্য, মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে রত্না অনেক আগেই বাবার বাড়িতে চলে যায়। অফিস থেকে একদিন বাসায় ফেরার পথে স্বামী মোমেন সহ আরও কয়েকজন সন্ত্রাসীরা মিলে রত্নাকে একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক মোমেনের বাড়ির একটি স্টোর রুমে আটকে রাখে। প্রাইভেট ফার্মে জব করছিলাম। সন্ধ্যা 6টায় যখন আমি অফিস থেকে ফিরছিলাম, রিক্সা থেকে নামলাম। আমি কিছুটা পথ, গলির পথটা হেঁটে যাব, আমার বাবার বাসায় যাব। কয়েক কদম হাঁটার পরে একটা মাইক্রো আমার সামনে, মাইক্রোর পাশ দিয়ে যখন যাচ্ছি দেখলাম দরজা খুলে একজন নামলো। লোকটার পাশ কাটিয়ে যাচ্ছি, হঠাৎ করে কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিয়ে মাইক্রোর ভিতর ঢুকিয়ে দিল। দিয়ে ভেতর থেকে একজন টেনে ঢুকালো, বাইরে থেকে একজন ধাক্কা দিল। এরপর দরজা বন্ধ করে গাড়িটা চালানো শুরু করলো। একজন ছিল মমিন, আমার এক্স হাজব্যান্ড, সেখানে আরও 4 জন ছিল। তো আমি খুব তাদের সাথে জাপটাজাপটি শুরু করলাম গাড়ি থেকে নামার জন্য, গাড়ি থেকে বের হওয়ার জন্য। তারা আমার মুখ চেপে ধরলো। যখন দেখলো যে মুখ চেপে কাজ হচ্ছে না, আমি চিৎকার চেঁচামেচি করছি, তখন কি করলো তারা, আপনার আগে থেকে কস্টেপ, মোটা এরকম মোটা যে কস্টেপগুলো, যেগুলো পুরো মুখটাকে একেবারে মুখের এখান থেকে নাক পর্যন্ত বেঁধে দিল। কস্টেপের কারণে আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না, নাক দিয়ে মুখ দিয়ে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিলাম না। মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যেন ছবিতে যেভাবে কিডন্যাপ করা হয়, ঠিক বিষয়টা এরকমই। ঘরে নিয়ে গিয়ে প্রায় 13 দিন আমাকে তালা দিয়ে বন্দি করে রাখা হলো, এবং বাসায় নেওয়ার পরদিন সকালে প্রচণ্ড রকমের মারধর করলো। চর, থাপ্পড়, কিল, ঘুষি যা সম্ভব মারধর করলো। স্টোররুমে যে পুরনো জিনিসপত্র, আসবাবপত্র, ওগুলোর মধ্যে আমাকে প্রায় 3 দিন তালা দিয়ে রাখলো। ওই রাতে থানায় বাবা মা ও ভাইদের সামনেই রত্নাকে পুলিশ তুলে দিল তার বোন স্বপ্নার হাতে। অবাক হওয়ার প্রশ্ন হলো, স্বামী, বাবা, মা, ভাই বোন কাউকে না দিয়ে পুলিশ কেন রত্নাকে বড় বোন স্বপ্নার হাতে তুলে দিল? কি এমন ঘটেছিল স্বামী মমিনুল হকের বাড়িতে? তারপর থেকে রত্না
নিখোঁজ। রত্না কি নিখোঁজ ছিলেন, না তালাশ টিম জেনেও তথ্য গোপন করেছে? উত্তর পাওয়া যাবে একটু পরেই। তোমার আম্মু কোথায় গেছে জানো? কিছু বলে জানি তোমাকে? আমার কথা আমি বাদ দিলাম, আমি তার হাজব্যান্ড। এই সেই রত্নার মাদকাসক্ত স্বামী মমিনুল হক, যার বাড়ি থেকে পুলিশ রত্নাকে উদ্ধার করে বড় বোন স্বপ্নার হাতে তুলে দিয়েছিল। উল্লেখ্য, মমিনুল হককে চট্টগ্রাম হালি শহরে এইচ ব্লকে অবস্থিত আলো নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল 2003 সালের ফেব্রুয়ারি মাসে। হাজব্যান্ডের কথা সে অভিযোগ করতে পারে, হাজব্যান্ডের সাথে অনেক কিছু ফ্যামিলি চলতে হলে অনেক কিছু হতে পারে, সন্তানগুলা। স্ত্রী রত্নার সন্ধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মানবাধিকার সংগঠনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে থাকে মমিন। দর্শক, শুধু এটুকু মনে রাখুন, দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে থাকে মমিন। যেখানে পুরো একটা গ্রুপ আলেম, কিসের আলেম, সে কিরকম আলেম যে সে পরস্ত্রীকে নিয়ে থাকে? এই মানবাধিকার কর্মী কোন প্রশ্নের জবাবে অথবা কোন প্রেক্ষিতে কোন আলেমদের উদ্দেশ্যে কথা বলেছেন তা কিন্তু উল্লেখ করেনি তালাশ টিম। চতুরতার সঙ্গে কাটিং করে মাত্র 5 সেকেন্ড বক্তব্য প্রচার করা হয়েছে কেন? তিনি কি এইটুকু কথাই বলেছিলেন? এই মানবাধিকার কর্মী যা বললেন তাতে তো ঘটনা অন্যদিকে ইঙ্গিত করে। অন্যদিকে ইঙ্গিত করে, এই কথার অর্থ কি? অন্যদিকে অর্থাৎ অপরাধমূলক কিছু কি? তারা কি কোনো অপরাধের গন্ধ পাচ্ছে? ঘটনা যেদিকে যেদিকে ইঙ্গিত করে আমরা সব ইঙ্গিতকে অনুসরণ করব, এই কথা মনে রাখুন। কিন্তু শুধু মমিনের ক্ষেত্রেই যে এমন ঘটনা ঘটেছে তা তো নয়, আরও একজন আছেন যিনি এমন লজ্জায় পড়েছেন যে এ ব্যাপারে মুখ খুলতেও দ্বিধা তার। চট্টগ্রাম থেকে আমাদের এবারের গন্তব্য গাজীপুর। গোলাম সারোয়ার টিপু একজন সরকারি কর্মকর্তা, থাকেন গাজীপুর জেলার জয়দেবপুরে। 20 বছরের সংসার ছেড়ে চলে গেছে তার স্ত্রী কামরুন নাহার স্বপ্না। স্বামীর ঘর থেকে নয়, স্বপ্না চলে গেছে তার বাবার বাড়ি চট্টগ্রামের হালি শহরের বাসা থেকে। সাথে তার 14 বছরের মেয়ে সাদিয়া আর 2 বছরের মেয়ে সুমাইয়া। 6 মাস ধরে নিখোঁজ এই 3 জন। দর্শক, অতি সাধারণ প্রশ্ন, 3 জন মানুষ যদি 6 মাস ধরে নিখোঁজ থাকে, তাদের খোঁজার কি চেষ্টা করা হয়েছে? থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে? কোন রহস্যের কারণে তালাশ টিম এই প্রশ্নগুলো এড়িয়ে গেছে? তবে 20 বছর সংসার করে চলে গিয়ে তারপর স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর চাঁদাবাজির অভিযোগ এনেছে স্বপ্না। দর্শক দেখুন, এ বিষয়ে স্বপ্নার বক্তব্য কি। আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক মারামারি, ঘরের মধ্যে অনেক কিছু হয়েছে। আমার হাজব্যান্ড আমার গায়ে হাত উঠাইতো। আমার শ্বশুরই অলরেডি সাক্ষী দিয়ে আসছে সমস্যা অধিদপ্তর, এটা সম্পূর্ণ মিথ্যা। গোলাম সারোয়ারের কথার সত্যতা যাচাই করতে হবে চট্টগ্রামেই, কারণ তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতেই মামলা করেছিল স্বপ্না। তদন্ত প্রতিবেদনে সেখানে তাকে নির্দোষ বলা হয়েছে, কারণ জামাইয়ের বিরুদ্ধে মেয়ে স্বপ্নার নির্যাতন কিংবা চাঁদাবাজির অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বয়ং টিপুর শ্বশুর। টিপুর শ্বশুর অর্থাৎ স্বপ্নার বাবা কোন অজানা কারণে বাবা হয়ে নিজের মেয়ের বিপক্ষে সাক্ষী দিলেন? মেয়ের মা বাবা অবশ্যই এসেছিল এবং তারা খুব হতাশ। এই সমাজকর্মী বলছেন মেয়ের মা বাবা খুব হতাশ। কি কারণে তাদের এই হতাশা? সেদিন পুলিশ রত্নাকে বন্দিদশা থেকে উদ্ধার করে মা বাবার হেফাজতে না দিয়ে বড় বোন স্বপ্নার হেফাজতে দিয়েছিলেন কোন কারণে? যখন থানা থেকে পুলিশ আমাকে বাবার হাতে দেওয়ার কথা চিন্তা ভাবনা করলো, তখন আমি বললাম যে ওখান থেকে তো আমাকে তুলে নিয়ে গেল, ওনারা তো আমাকে নিরাপত্তা দিতে পারলো না, তাহলে ওখানে আবার পাঠালে সে আবার একই কাজ করবে। যে মেয়ে কেন যেন একটু অন্যদিকে চলে গেছে। এই সমাজ কল্যাণ কর্মকর্তার কথায় আবার অন্য রহস্য উঠে দিচ্ছে। স্বপ্না, চট্টগ্রাম, মমিন, গাজীপুর, টিপু, কঠিন হিসাব নিকাশ। সত্যি দর্শক, তিলকে তাল করে প্রচার করতে হলে একটু কঠিনভাবেই হিসেব নিকেশ করতে হয়। এই স্বপ্না কোন স্বপ্না বলতে পারেন? এই স্বপ্না সেই স্বপ্না যে মমিনের স্ত্রী রত্নাকে নিয়ে গেছে। এখানেই তালাশ টিমের হিসেব নিকেশে একটু ভুল হয়ে গেছে, কারণ রত্নাকে পুলিশই স্বপ্নার হাতে তুলে দিয়েছিল। আর এই তুলে দেওয়ার মধ্যেই রয়েছে আসল রহস্য, যা রহস্যময় কারণে তালাশ টিম সব সময় চেপে গেছে। পুলিশ যখন আমাকে উদ্ধার করলো তখন আমি আধাশো অবস্থায় ছিলাম, পালানোর তো প্রশ্নই উঠে না। আমার ঘর থেকে বের হওয়ার টোটাল 3টা দরজা ছিল, সাঙ্গপাঙ্গ যারা ছিল ওদেরকে দিয়ে পাহারায় ছিল যাতে আমি বের হতে না পারি। তো পুলিশ ওই অবস্থায় আমাকে উদ্ধার করছে। কিন্তু স্বামী, সন্তান আর সংসার ছেড়ে এই 2 বোন গেল কোথায়? এক বিরাট প্রশ্ন, এই 2 বোন গেল কোথায়? চোখ বন্ধ করে মিথ্যের ধূম্রজাল সৃষ্টি করে খুঁজতে থাকলে রত্নার স্বপ্নাকে কি পাওয়া যাবে? দর্শক, ধূম্রজাল,
হ্যাঁ, এক ঘটনা অন্যের সাথে জোড়া লাগাতে গেলে একটু ধূম্রজাল তো সৃষ্টি করতেই হয়। স্ত্রী রত্নাকে খুঁজতে খুঁজতে মমিন যখন ক্লান্ত, দর্শক শুধু এতটুকু মনে রাখুন, স্ত্রীকে খুঁজতে খুঁজতে মমিন ক্লান্ত। তখন নতুন করে ঝড় এলো তার উপর। মমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন সহ একের পর এক অভিযোগ দায়ের করাতে থাকলো। দর্শক, তালাশ টিম বলছে অভিযোগ দায়ের করতে থাকলো। প্রশ্ন হলো কাকে দিয়ে অভিযোগ দায়ের করতে থাকলো তা কিন্তু বলেনি। অন্যকে দিয়ে নয়, বরং রত্না নিজে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। এই কথাটিও তালাশ টিম যত্ন সহকারে চেপে গেছে। তার স্ত্রী রত্না যে অভিযোগ আমাকে বলতেছেন এই ধরনের কোনো কিছু অভিযোগ হওয়ার কথা না। মাতাল স্বামী জোরপূর্বক রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে স্টোর রুমে বন্দি করে রেখেছিল। বড় বোন স্বপ্না আর পুলিশ গিয়ে সেখান থেকে রত্নাকে উদ্ধার করে। থানায় পুলিশই স্বপ্নার হাতে রত্নাকে তুলে দিয়েছিল। স্ত্রীর পায়ে লোহার শিকল লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় বন্দি রেখে অত্যাচার চালানোর অপরাধে স্বামীর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ হওয়ার কথা ছিল? দর্শক, তালাশ টিম দেশের 6টি জেলায় অনুসন্ধান করেও এই ঘটনাটি দেখতে পারল না কেন? দর্শক, তালাশ টিম আসলে অনুসন্ধান করেনি, বরং একটি ঘটনাকে অন্য রূপ দেওয়ার জন্য অনুসন্ধানের মতো করে সাজিয়েছে দর্শকদের চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু রত্না তো নিখোঁজ। রত্না কি নিখোঁজ, না তাকে নিখোঁজ সাজানো হয়েছে? বন্দি অবস্থা থেকে পুলিশ উদ্ধার করার পর আমাকে পুলিশ প্রথমে থানায় নিয়ে গেল। ওখানে ছিলাম অনেকক্ষণ, প্রায় রাত 11টা-12টা পর্যন্ত ছিলাম। এরপর পুলিশ আমাকে আমার বোনের কাছে তুলে দিল বোনের সাথে যাওয়ার জন্য, এবং পুলিশ নিজে অনেকটুকু পথ আমাদেরকে এগিয়ে দিল, আমাকে এবং আমার বোনকে। তাহলে কি করে একের পর এক অভিযোগ দিচ্ছে স্বামীর বিরুদ্ধে? তার বাবার বাসায় তো তারা গেছিল, বাবার বাসায় নাকি ছিল। তালাশ বলছে নিখোঁজ আর পুলিশ বলছে তার বাবার বাসায় ছিল। কোনটা সঠিক? এই পুলিশ কর্মকর্তার কথার সূত্র ধরে তালাশ টিম এবার রত্নার বাবার বাড়ি হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায়। স্বপ্না ও রত্না কোথায় এটা সবাই জানতো। শুনুন রত্নার বক্তব্যে। আমি তখন আমার বোনের বাড়িতে ছিলাম, বড় বোনের বাড়ি। এর আগে নিজের মেয়ে স্বপ্নার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। এখন রত্না কোথায় আছে তা জানা সত্ত্বেও অস্বীকার করলেন কেন? বাবা হয়ে কেন তিনি তালাশ টিমের মতো রহস্যজনক আচরণ করছেন? স্বামী জানে না, বাবা জানে না, থানা পুলিশ জানে না, তাহলে স্বপ্না রত্না কোথায়? এমন অবস্থায় রত্নার নিজ হাতে লেখা একটা ওসিয়তনামা পাওয়া গেল। ওসিয়তনামা। আমি আনুন নাহার, স্বামী মোহাম্মদ মোমিনুল হক, আমার পরিবারের সকল সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীদের কাছে এই মর্মে ওসিয়ত করে যাচ্ছি যে আমার মৃত্যুর পর আমার লাশ ও মৃতদেহ দাফন, জানাজা ও কবরস্থ করা পর্যন্ত সকল দায়িত্ব হিজবুত তাওহীদের উপর বর্তাবে। সকল মানুষেরই ধর্মীয় স্বাধীনতা থাকা বাঞ্ছনীয়। রত্নাও হিজবুত তাওহীদ আন্দোলনকে সমর্থন করে। একটি দলকে ভালোবেসে যদি কেউ নিজের ডায়েরিতে আবেগময় কিছু কথা লিখে থাকে তাতে কি প্রমাণ হয়? তালাশ টিম ব্যক্তিগত ডায়েরির এই নোট থেকে কি প্রমাণ করতে চায়? অর্থাৎ হিজবুত তাওহীদ নামের একটি সংগঠনের জন্য স্বামী, সন্তান আর দীর্ঘদিনের সংসার ছেড়েছে তারা। হিজবুত তাওহীদের জন্য সংসার ছেড়েছেন, নাকি বছরের পর বছর নির্যাতন আর জোরপূর্বক একটি ঘরে পায়ে শিকল পরিয়ে মধ্যযুগীয় কায়দায় বন্দি রাখার জন্য সংসার ছেড়েছেন? তা রত্নার নিজের মুখেই শুনুন। আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে সে তার মূল বিষয়টাকে, অর্থাৎ যে কারণে আমাদের ব্যক্তিগত দাম্পত্য কলহ ছিল কিংবা পারিবারিক কলহ ছিল, সে বিষয়টাকে সে হাইড করে, গোপন করে সে হিজবুত তাওহীদের বিষয়টাকে উত্থাপন করলো, যেটা আসলে মোটে একেবারেই ঠিক না। আমি এক কথায় বলবো, সম্পূর্ণ রং। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে একটা সূত্র পাওয়া গেল। তাহলে পুলিশ প্রশাসন, মানবাধিকার কর্মী, পরিবারের অন্যান্য সকলে খুব ভালো করেই জানতো রত্নাকে পুলিশ বন্দিদশা থেকে উদ্ধার করে বড় বোন স্বপ্নার কাছে দিয়েছিল ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার জন্য, যা তালাশ টিম অনেক তালাশ করেও পায়নি। কিন্তু তার আগে ওই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানা দরকার। কে ভালো বলতে পারবে হিজবুত তাওহীদ সম্পর্কে? সে অনুসন্ধান করতে করতে ওই সংগঠনের আরেকজনকে পেয়েছে তালাশ টিম। এবার শুনুন সে কি বলে। আমাদের সম্পর্কে যদি জানতে চান, ঠিক আছে, হিজবুত তাওহীদ সম্বন্ধে, তাইলে ওই যে থানার মধ্যে ওসি আছে, এমনকি এসপি আছে, ওদের কাছে যদি যান আরো ভালোভাবে জানতে পারেন।
তালাশ টিমের এই প্রশ্নের উত্তরে হিজবুত তৌহিদের এই সদস্য বলেছিলেন, আমাদের কার্যক্রম এতটাই স্বচ্ছ যে দেশের সকল থানা প্রশাসন সবকিছু জানেন। তার এই কথাটিকে কিভাবে বিকৃত করে উপস্থাপন করা হলো। উল্লেখ্য, হিজবুত তৌহিদের সকল কার্যক্রমের শুরুতে স্থানীয় থানা প্রশাসনকে অবহিত করা হয়। এটি এই আন্দোলনের মূলনীতিরও একটি। ওসিএসপি জানে মানে তাহলে প্রশাসনের উপরে তার একটা ব্লেম চাপাচ্ছে। না দর্শক, হিজবুত তৌহিদ প্রশাসনের উপর ব্লেম চাপাচ্ছে না। প্রশাসনের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের যে কোনো কর্মকর্তার কাছ থেকেই হিজবুত তৌহিদ সম্পর্কে সকল তথ্য জানা যায়। কেউ মুখ খুলুক বা না খুলুক, হিজবুত তৌহিদের মতবাদ হচ্ছে বর্তমানে প্রচলিত ইসলাম ইসলামই নয়, এই ইসলামে বিশ্বাসীরা সবাই কাফের, এমন কথা বলে তারা। তবে হিজবুত তৌহিদ সদস্যরাই নাকি শুধু প্রকৃত মুসলমান। সে তথ্য অনুযায়ী দুনিয়ার মুসলিম নামধারী কাফেরদের প্রকৃত ইসলামে ফিরিয়ে আনার জিহাদে নেমেছে তারা। হিজবুত তৌহিদের মতবাদ হচ্ছে প্রকৃত ইসলামের অনুসারীরা ছিল যোদ্ধা চরিত্রের, তাদের সবার শরীরেই অস্ত্রের আঘাত ছিল। আর এখনকার ইসলামে নাকি যে যত বেশি ধার্মিক সে তত বেশি কাপুরুষ, কারণ তাদের শরীরে কোনো অস্ত্রের আঘাতের দাগ নেই। এ বিষয়ে হিজবুত তৌহিদের বক্তব্য হলো, তৌহিদ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ববিহীন ধর্ম পালন করলে তাতে মানুষের দুনিয়া এবং আখেরাতে কোনো লাভ হবে না। এই অবস্থা থেকে মানুষকে তৌহিদের দিকে আহ্বান করে যাচ্ছে হিজবুত তৌহিদ। দর্শক, প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত নিঃস্বার্থভাবে হিজবুত তৌহিদ এই কাজটি করে যাচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। দর্শক দেখলেন, এই পুলিশ কর্মকর্তা ধর্মীয় অনুভূতির কথা বললেন, কারণ কখনো কোনো ধর্মে আঘাত লাগে এমন কোনো কথা হিজবুত তৌহিদ প্রচার করে না। এরকম কিছু দেখলে তখন আমরা তাদেরকে সেগুলো আমরা জব্দ করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা কত তা সঠিকভাবে বলা মুশকিল, কিন্তু সব সদস্যের মধ্যে নারী সদস্য সংখ্যা নাকি 60%। দর্শক দেখুন মিথ্যের নমুনা। যেখানে সদস্য সংখ্যার হিসেবই জানে না, সেখানে 60% নারী সদস্য কিভাবে হিসেব করলো তালাশ টিম? এই আলাদা বিশ্বাসের মানুষেরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করার চেষ্টা করছে গত প্রায় 17 বছর ধরে। এ কারণেই অনেকে দীর্ঘদিনের সংসার ছেড়ে হিজবুত তৌহিদ বিশ্বাসীদের সাথে নতুন সংসার গড়ে তুলছে। হিজবুত তৌহিদের একটি মূলনীতি হলো, যারা ধর্মের বিনিময় গ্রহণ করে তাদেরকে বয়কট করা, কারণ ধর্ম এসেছে মানুষের শান্তির জন্য। যখন সেই ধর্মের বিনিময় গ্রহণ করা হয় তখন ধর্ম বিকৃত হয়ে যায় এবং সমাজে নানা প্রকার অশান্তি সৃষ্টি হয়। এছাড়া হিজবুত তৌহিদ কারো সাংসারিক বা ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করে না। আর এসব করতে না পারলে সংগঠনে টিকতে পারে না কেউ। যেমন আমরা ধরে গেছি। হিজবুত তৌহিদ একটি সত্যনিষ্ঠ আন্দোলন, এমনই ন্যায়নিষ্ঠ যে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো সদস্য একটিও আইন ভঙ্গ করেনি। এটা আমাদের দাবি নয়, বরং সরকারি বিভিন্ন সংস্থার রিপোর্ট। যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করে তবে তারা এই আন্দোলনে থাকতে পারে না। এটা আন্দোলনের শৃঙ্খলা, এখানে ঝেড়ে ফেলার কিছু নেই। শুধু হিজবুত তৌহিদের কর্মীদের মুখের কথা নয়, সংগঠনটি সম্পর্কে জানতে তাদের প্রকাশিত ও প্রচারিত বই এবং প্রামাণ্যচিত্র নিয়ে বিস্তারিত পড়াশোনা করেছে তালাশ টিমের সদস্যরা, আর জেনেছে সাধারণ মানুষের মগজ ধোলাই করতে কি কি অভিনব সব পদ্ধতি ব্যবহার করে তারা। হিজবুত তৌহিদের সকল প্রকাশনা সরকারের অনুমোদন এবং আইএসবি এর নম্বর নিয়েই প্রকাশ করে থাকে। এখানে তালাশ টিমের সদস্যরা মগজ ধোলাই খুঁজে পেল, কিন্তু সকল প্রকাশনায় যে কোরআন হাদিসের যুক্তিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো তাদের চোখে পড়েনি। দর্শক, পক্ষান্তরে তালাশ টিম কোরআন হাদিসকেই মগজ ধোলাই বলে চালিয়ে দিচ্ছে। যারা এই সংগঠন করে মৃত্যুর পরও তাদের লাশ নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পচে না। তালাশ টিমের সদস্যরা হিজবুত তৌহিদের প্রকাশনা নিয়ে কতটুকু পড়াশোনা করেছেন তা এখানে প্রশ্নবিদ্ধ। কারণ হিজবুত তৌহিদের বক্তব্য হলো, হিজবুত তৌহিদের সদস্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত রায়গা মর্টিস হয় না, অর্থাৎ মৃত্যুর পর শরীরের যে সকল প্রাকৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো হয় না। এটা হিজবুত তৌহিদের কথা নয়, এটা আল্লাহ কোরআনের সূরা বাকারার 154 নং আয়াতে বলেছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। প্রামাণ্যচিত্রের মাধ্যমে প্রমাণও হাজির করেছে তারা। ইন্তেকালের 16 ঘন্টা পরেও তার মৃতদেহ তেমনটি হয়নি। জীবিত ও সুস্থ মানুষের মতো তিনি যেন সত্যিকার অর্থেই ঘুমিয়ে আছেন।
এমন একটা সচিত্র প্রমাণ দেখানোর পর হিজবুত তাওহীদের আর কোন কোন সদস্যের ক্ষেত্রে এমন হয়েছে তার ঠিকানাও দেয়া হয়েছে। তার মধ্যে থেকে নোয়াখালীর একটি ঠিকানা বেছে নিয়ে সেখানে তালাশ টিম। আব্দুল করিমের ছেলে সাইদ হোসেনের বাড়ির লোকজনকে দেখানো হলো এই প্রামাণ্য চিত্রটি। গ্রামের মহিলা বলল, মরলে তো মানুষ সোজা হয়ে যায়। এই ছোট্ট কথাটা দিয়ে তালাশ টিম কি বোঝাতে চেয়েছে? উল্লেখ্য, সাইদ হোসেন ঢাকা ইন্তেকাল করেন। গ্রামের বাড়িতে তার পরিবারের কেউ থাকে না। তালাশ টিম এই খোঁজ খবর নিয়েই সেই বাড়িতে গিয়েছে যেন মৃত ব্যক্তির নিকটাত্মীয়দের পাওয়া না যায়। আর নিকটাত্মীয় ছাড়া এই ব্যাপারটি অন্য কেউ বলতেও পারবে না। এখন এ জাতির সামনে একটিমাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানে প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটি আমাদের কথা। এই কথাটি যে সত্য তার প্রমাণ হলো উপস্থাপক নিজেই। দেখুন অহংকারে কিভাবে মুখ বেঁকিয়ে এই সত্য কথাটি তার মুখ থেকে বের হচ্ছে। কে বায়েজিদ খান পন্নী, কোথায় এবং কিভাবে হিজবুত তাওহীদের মতো সংগঠনের জন্ম হলো তা জানতে এবার আমরা টাঙ্গাইল যাব। করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবার। এই পরিবারেরই সন্তান মোহাম্মদ বায়েজিদ খান পন্নী 1995 সালে এখান থেকেই হিজবুত তাওহীদের জন্ম দেন। অনুসারীদের কাছে তিনি এ জামানার ইমাম। সংগঠন শুরুর 13 বছর পরে এসে আল্লাহর কাছ থেকে নাকি সরাসরি নির্দেশ পেয়েছেন তিনি। হিজবুত তাওহীদের এমন কোনো প্রকাশনা নেই যেখানে এই কথাটি লেখা আছে। প্রশ্ন হলো, তালাশ টিমের সদস্যরা এই কথাটি কোথায় পেলেন সেটা কিন্তু বলেননি। মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, সেখানে আমি কে? দর্শক, মহামান্য ইমামুজ্জামানের এই বক্তব্যটিকে তালাশ টিম কাটিং করে অন্য বিষয়ে দেওয়া একটি বক্তব্যের সাথে জোড়া লাগিয়ে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যাতে মনে হয় ইমামুজ্জামান নিজেকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। লক্ষ্য করলে দেখবেন যেখান থেকে কাটিং করেছে সেখানে তারা এভাবেই একটি ফ্ল্যাশ দিয়ে ভিডিওটি মিলিয়েছে। সেটা এই মুজিজার দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো হবে। এবার ইমামুজ্জামানের মূল বক্তব্যটি শুনুন। একদম মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেন নাই, সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না। মূল বক্তব্য থেকে সেখানে আমি কে, আমি তো কেউ না, কিছুই না, এই কথাগুলো কেটে দিয়ে ইমামুজ্জামানের মূল বক্তব্যকে বিকৃত অর্থে ব্যবহার করে বারবার প্রচার করা হয়েছে। একজন মানুষের বক্তব্য কাটিং ছাটিং করে বিকৃতভাবে উপস্থাপন করা কি তথ্য সন্ত্রাস নয়? এই পন্নী পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে। তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হিজবুত তাওহীদের শুরুর দিকের কর্মকাণ্ড। মহিলাদেরকে বেশি টানতো কেন? এদের সংখ্যা বেশি মহিলা। আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট, তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসরণ আনা সহজ। হ্যাঁ, তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না। কে এই জাহানুর চৌধুরী? কি তার পরিচয়? তালাশ টিম কি জানে না এই জাহানুর শিবিরের একজন সক্রিয় সদস্য? উল্লেখ্য, এই জাহানুর মহামান্য ইমামুজ্জামানের বাড়ির জমি দখল করে একটি কোচিং সেন্টার করতে চেয়েছিল। সেই খায়েশ পূরণ না হওয়ায় জাহানুর ইমামুজ্জামানের নামে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত ছিল। আর তালাশ টিমও খুঁজে খুঁজে সেই রকম মানুষকেই বের করেছে। ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের। কি প্রশিক্ষণ দিতেন সেটা কিন্তু জাহানুর চৌধুরী না বলে অন্য প্রসঙ্গে চলে গেলেন। কি প্রশিক্ষণ দিতেন সেটা তিনি বলতে পারবেন না, কারণ হিজবুত তাওহীদ কোনো কালেই কোনো ধরনের প্রশিক্ষণ দিতেন না। মানে সশস্ত্র সংগ্রাম করবে, ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন। হিজবুত তাওহীদের কোনো সদস্য কোনরূপ প্রচলিত আইন ভঙ্গ করে না, হাতুড়ি রাখার তো প্রশ্নই ওঠে না। হিজবুত তাওহীদের কয়েকজন সদস্য ছিল যারা পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। একদিন রাতে বাড়ি ফেরার সময় তারা সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলে হাতুড়ি দিয়ে সন্ত্রাসীদের তাড়িয়ে দিয়েছিল। এটা কি হাতুড়ি রাখা হলো? তাদের অনুসারী বাইরের লোকজন যে মসজিদে নামাজ হয় না। আল্লাহ কোরআনের সূরা বাকারার 173-74 নং আয়াতে বলেছেন,
যারা আয়াত গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা আগুন খায়। হিজবুত তৌহিদের কথা হলো ধর্মের বিনিময় গ্রহণ করা হারাম। যারা এটা করে হিজবুত তৌহিদ তাদের পিছনে নামাজ পড়ে না, এবং এটা তো একটা ভালো কাজও বটে। ওনারা মসজিদে নামাজ পড়তেন না, ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন। ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ রসুল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবেই হিজবুত তৌহিদ নামাজ আদায় করে, যা জাহানুর চৌধুরী জেনেও সত্য গোপন করেছেন। ওনাদের যে দাফন করতে তো বসাইয়া কবর দিত, ওনাদের যে দাফন করতে তো বসাইয়া কবর দিত। দর্শক দেখুন, এটা স্বয়ং ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর দাফন কার্যের দৃশ্য। এখানে ইমামুজ্জামানকে কি বসিয়ে দাফন করা হলো? ধর্ম ব্যবসায়ীরা বহু জায়গায় অপপ্রচার করেছে যে হিজবুত তৌহিদ নাকি বসিয়ে কবর দেয়, কালো কাপড় দিয়ে দাফন করে, পূর্ব দিকে ঘুরে নামাজ পড়ে ইত্যাদি। ওয়াজে খুতবায় মসজিদের মাইকে এহেন গুজব রটিয়ে তৌহিদি জনতার নাম দিয়ে তারা বহুবার হিজবুত তৌহিদের সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, পঙ্গু করেছে, এমনকি হত্যাও করে ফেলেছে। হিজবুত তৌহিদের বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডাতে না পেরে অস্ত্র হিসেবে তারা ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে যাচ্ছে। আপনারা হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা স্বয়ং ইমামুজ্জামানের দাফন কার্যের ফুটেজ দেখলেন। বলুন তো, তালাশ কিভাবে যাচাই না করে এমন একটি ডাহা মিথ্যা প্রচার করল? এটা কি তথ্য সন্ত্রাস নয়? ইসলামকে কটাক্ষ করার অপরাধে এক পর্যায়ে এলাকা থেকে বিতাড়িত হন বায়েজিদ খান পন্নী। না, তাকে কেউ বিতাড়িত করতে পারেনি। তাকে দাফন করা হয়েছে তাদেরই জমিতে। বরং এই মহাসত্য প্রচার করতে গিয়ে তিনি নিজ ইচ্ছাই জমিদারি পন্নী এস্টেটের মোতোয়াল্লির পদ ছেড়ে দিয়েছিলেন। দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। অর্থাৎ অনেকগুলি দাজ্জাল, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক তোমাদের কাছে আসবে। তারা এমন সব কথা বলবে যেগুলি তোমরাও শুনো নাই, তোমাদের বাপদাদারাও শুনো নাই। এই সেই মাওলানা আবুল হোসেন, যিনি ইমামুজ্জামানদের বাড়ির জামে মসজিদের ইমাম। শুরুতে হিজবুত তৌহিদের সদস্যও ছিলেন। যখন ইমামুজ্জামান বললেন ধর্মের বিনিময় গ্রহণ করা যাবে না, এটা আল্লাহর নিষেধ, তখন আবুল হোসেন সহ মাওলানা ইব্রাহিম, মাওলানা আব্দুল হালিম, পীর ফজলুর রহমান এরা সকলে হিজবুত তৌহিদ থেকে চলে গেল। কারণ তারা ধর্ম ব্যবসা ছাড়তে পারবে না, তাই ন্যায় ও সত্য ছেড়ে দিল, এবং সেই থেকেই এরা হিজবুত তৌহিদের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। মূলত বায়েজিদ খান পন্নী তার একজন। চলতি বছরের 16 জানুয়ারি মারা যান বায়েজিদ খান পন্নী, কিন্তু তার অনুসারীরা সংগঠনের কর্মকাণ্ডে এখনো তৎপর। সংগঠনের কর্মকাণ্ডে এখনো তৎপর কথাটা কোনো নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হতো। তালাশ এখানেই ভুল করেছে, কারণ হিজবুত তৌহিদ নিষিদ্ধ তো নয়ই, বরং আইন মান্যকারী পৃথিবীর বুকে একমাত্র আন্দোলন। সংগঠনের সদস্যদের যেসব প্রশিক্ষণের কথা শুনলেন, প্রশিক্ষণ বলতে তালাশ কি বলতে চায়? জঙ্গি প্রশিক্ষণ? প্রশিক্ষণের কোনো প্রমাণ কিন্তু তালাশ দিতে পারেনি। দর্শক, হিজবুত তৌহিদি একমাত্র আন্দোলন যারা 2009 সাল থেকে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ দমনের কার্যকরী আদর্শ দিয়ে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে। অন্য কেউ এটা করেনি, এবং এখনও জঙ্গিবাদের বিরুদ্ধে হিজবুত তৌহিদ সবসময় সোচ্চার ভূমিকা রেখে চলেছে। যেসব সরঞ্জাম তারা নিজেদের কাছে রাখে বলে জানলেন, সেসব মনে রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আজ পর্যন্ত কোনো সরঞ্জাম পায়নি, আর পেয়ে গেল তালাশ। মিথ্যেকে সত্য বলে প্রতিষ্ঠার জন্য কি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তালাশ টিম। এই সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন যে একমাত্র হিজবুত তৌহিদ ছাড়া পৃথিবীতে আর কেউই দাজ্জালকে দাজ্জাল বলে চিনতে পারছে না। তাই এই সংগঠনের সদস্যরা প্রত্যেকেই জীবিত অবস্থাতেই 2 জন করে শহীদের সমান। মহামান্য ইমামুজ্জামান দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা নামে একটি বইয়ে তিনি কোরআন, হাদিস ও বাইবেল থেকে প্রমাণ করেছেন বর্তমানের এই সভ্যতাই দাজ্জাল। সেই বইয়ের যুক্তিগুলো আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারেনি। নোয়াখালীর সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল হকের ছেলে হোসাইন মোহাম্মদ সেলিম, যে বর্তমানে হিজবুত তৌহিদের ইমাম। সেলিমের সন্ধানে নোয়াখালীর এই বাড়িতে তালাশ টিম। ছেলে লাকসাম কলেজে ছাত্র শিবিরের সভাপতি ছিল। দর্শক,
এই হলো সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের ইউনুস মাস্টার, যিনি 2009 সালে হেজবুত তৌহিদের ইমামের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে লুটতরাজে অংশ নিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের হামলা না করার মুচলেকা দিয়েও এই ইউনুস মাস্টারের উস্কানিতেই মসজিদ নির্মাণকে গির্জা বলে অপপ্রচার আর ফতোয়া দিয়ে আবারও 2016 সালের 14ই মার্চ হামলা করে ইমামের বাড়িতে আগুন দিয়ে দুজনকে জবাই করে হাত পায়ের রক কেটে চোখ উপড়ে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যা মিডিয়ার সুবাদে দেশবাসী ঘৃণভরে প্রত্যক্ষ করেছে। সেখানে মার্ডার টাডার করি, মার্ডার কেসে আসামি আছে। এরপরে কিভাবে সে বিচারি সে জায়গায় বাইজিদ খান পন্নীকে ধরছে, ধরার পর বাইজিদ খান পন্নীর এই মন্ত্র নিয়ে এখানে আসে আর কি। শুরু করেছিলাম মোমেন নামের এক ব্যক্তির ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা দিয়ে। ঘটনা দেখুন আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই স্বপ্না বা রত্না কাউকেই খুঁজে পাইনি। কথা দিচ্ছি তাদেরকে আমরা খুঁজে বের করবই, তবে তার আগে 4 মিনিটের বিরতি। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর আর টাঙ্গাইল চষে বেরিয়ে ব্যক্তি থেকে শুরু করে সংগঠন পর্যন্ত অনেক মত জানা গেল। এবার চলুন সেই আইনুন্নাহার রত্নাকে খুঁজে বের করার অভিযান শুরু করি। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন রত্নার স্বপ্না কোথায় আছেন। তালাশ কিন্তু এখনো বুঝতে পারেনি। এবার রত্না স্বপ্নাকে খুঁজতে হবে। হেজবুত তাওহীদের যে নারী সদস্য আকলিমা ও তার বোন ফাতেমার হাত ধরে রত্না স্বপ্না এই পথে, তাদের কাছে গেলে হয়তো পাওয়া যাবে তাদের। চট্টগ্রামের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকার এই বাড়িতেই থাকে আকলিমার বোন ফাতেমা। আকলিমার ভাই মোতালেবদের বাসা না এটা? না না না, ভুল নাম কেন বলবো আপনাদেরকে, রং নাম কেন বলবো? এমন অস্বীকারের পরেও হাল ছাড়েনি তালাশ টিম। কে জানে হয়তো এই ফাতেমায় সেই ফাতেমা যে আকলিমার বোন। যে জানে রত্না স্বপ্না কোথায় আছে। সংসার ভেঙে মেয়েরা চলে যায়। এই প্রশ্নের উত্তর কেন তালাশ প্রকাশ করল না? এই প্রশ্নের উত্তর প্রকাশ করলে তালাশের মিশন যে ফেল হয়ে যাবার সম্ভাবনা ছিল। এখন এটা পরিষ্কার যে ফাতেমা ইচ্ছে করেই সবকিছু গোপন করছে। তালাশ টিম এবার রাজধানীর ভিকটিম সাপোর্ট সেন্টারে। জানতে হবে কেন তাদের সেখানে রাখা হয়নি। আমাদের এখানে থাকার ব্যাপারে কোনো প্রকাশ করেনি, আগ্রহ প্রকাশ করেনি। থাকার ব্যাপারে কোনো আগ্রহ না। এখন প্রশ্ন হচ্ছে, ভিকটিম সাপোর্ট সেন্টারে সহযোগিতার জন্য যাওয়াটা কি শুধুই কৌশল? দর্শক, পায়ে শিকল দিয়ে এক রুমে মধ্যযুগীয় কায়দায় একজন নারীকে মাদকাসক্ত স্বামী বন্দি করে নির্যাতন করেছে। পুলিশ গিয়ে সেই রুম থেকে তাকে উদ্ধার করেছে। এই সত্যটুকু তালাশ জানে বিধায় তারা এখানে কৌশল শব্দটির প্রয়োগ করে সুকৌশলে সত্যকে আড়াল করতেই চেষ্টা করেছে। একটা খবর পাওয়া গেল যে অভিযোগ নিয়ে জাতীয় মহিলা পরিষদে গিয়েছিল রত্না আর স্বপ্না। সেখানে গেলে হয়তো একটা সূত্র পাওয়া গেলেও যেতে পারে। শেষ পর্যন্ত রত্না ও স্বপ্নাকে কি হেজবুত তৌহিদের কাছে পাওয়া গেল? না, তাদের পাওয়া গেল ফেনীতে তাদের বোনের বাড়িতে। জীবনের নিরাপত্তা চেয়েছে। রত্না জীবনের নিরাপত্তা চেয়েছে। দর্শক, একজন মানুষ কখন জীবনের নিরাপত্তা চায়? মিডিয়া সবসময় ভিকটিমের পক্ষ অবলম্বন করে, কিন্তু তালাশ ঠিক এর উল্টো কেন? রত্নার মাদকাসক্ত স্বামী মমিনের সাথে তালাশের কিসের সম্পর্ক? পারিবারিক এই ঘটনায় স্বামী কি সম্পূর্ণ নির্দোষ ছিল? তো এটা আমরা মহিলা পরিষদ কিভাবে নিরাপত্তা দেব? এটা দিলে থানায় দেবে। রত্না স্বপ্নাকে সহযোগিতা করুক আর নাই করুক, তাদের সাথে যে সুগতা বড়ুয়ার একটা যোগাযোগ আছে তা পরিষ্কার হলো। আপনি কোন বোনের কাছে এসেছেন? ওই এখন কি ফেনীতে? এই অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম যে এই অনুসন্ধানে নেমে পদে পদে ধাঁধায় পড়েছে তালাশ টিম। পদে পদে ধাঁধায় পড়েছে নাকি সহজ সত্যকে নাটকীয় রূপ দিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য তালাশ টিম নিজেরাই ধাঁধা তৈরি করেছে? কিন্তু ধাঁধা নয় শুধু, আসলে পদে পদে ধোঁকা দিতে চেয়েছে হেজবুত তাওহীদের সদস্যরা। দর্শক, হেজবুত তৌহিদ এমনই একটি আন্দোলন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের একটি আইন ভঙ্গ করার রেকর্ড নেই। সেই আন্দোলনের সদস্যরা পদে পদে ধোঁকা দিয়েছে। একথা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু মূল লক্ষ্য থেকে সরে আসেনি তালাশ টিম। হ্যাঁ,
মূল লক্ষ্য ছিল নির্দোষ নিরপরাধ একটি আন্দোলনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা। তালাশ টিমের গন্তব্য ফেনীর সোনাগাজী পৌরসভার মাস্টারপাড়ায়। মহিলা পরিষদের সুগতা বড়ুয়ার সূত্র বলে দিচ্ছে রত্না স্বপ্না এখন তার বড় বোন ঝর্ণার বাড়িতে। দর্শক দেখুন, রত্না স্বপ্না বড় বোন ঝর্ণার বাড়িতে, হিজবুত তৌহিদের কাছে নয়। এই ঝর্ণাও হিজবুত তৌহিদের সদস্য, সাথে তাদের মা ফাতেমা আক্তারও। সুগতা বড়ুয়ার সূত্র কাজে লেগেছে, এই বাড়িতেই পাওয়া গেল সবাইকে। আপনারা একটা মিথ্যা প্রচারকে কেন্দ্র করে আপনারা ঘুরে ঘুরে ইসলামের উপর আঘাত আনতেছেন। আমার হাজবেন্ডের সাথে আমার অনেক মারামারি, ঘরের মধ্যে অনেক কিছু হয়েছে। আমার হাজবেন্ড আমার গায়ে হাত উঠাইতো। তৌহিদকে ও ইস্যু বানাইছে। দর্শক দেখুন প্রকৃত ঘটনা। হিজবুত তৌহিদকে ইস্যু বানিয়ে স্বামীরা মাসের পর মাস নির্যাতন চালিয়েছে এইসব নিরীহ নারীদের উপর। আসলে মূলত আমার হাজবেন্ডের সাথে আমার যে সমস্যাটা ছিল, আসলে ওটা তৌহিদ ভিত্তিক না, যে আমি তৌহিদ করি এজন্য না। সে কিছু খারাপ কাজের সাথে জড়িত ছিল, সে নেশার সাথে জড়িত ছিল। আমরা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে তাকে ভালো করার জন্য অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু সে আসলে সুস্থ লাইফে ফিরে আসেনি। তো এই জন্য অনেক আমাদের মধ্যে সবসময় একটা দাম্পত্য কলহ চলতো। এগুলো নিয়ে অনেকবার আমি রাগ করে চলে আসছি, সংসার করব না, এই ধরনের বিষয়গুলো অলওয়েজ লেগে থাকতো আমাদের মধ্যে। রত্নাকে দীর্ঘদিন পায়ে শিকল পরিয়ে একটি রুমে বন্দি করে রাখা হয়েছিল। পুলিশ উদ্ধার না করলে হয়তো মেরেই ফেলতো। তৌহিদকে ও ইস্যু বানাইছে। বাইজিদ খান পন্নীর দাজ্জাল বই সিডি পড়ছি, আমি ওনার মতবাদকে সমর্থন করি, ব্যাস। একজন নাগরিক হিসেবে যে কোনো আদর্শ সমর্থন করার পূর্ণ অধিকার সংবিধান দিয়েছে। এজন্য তাকে মাসের পর মাস নির্যাতন করার অধিকার কিন্তু সংবিধান দেয়নি। আসল সত্য জানতে রত্নার বাবাকে ফোন দিল তালাশ টিম। আর মুমিনের বিষয়টা একটু বলেন তো। দেন, আমাকে দেন, আপনারা শুনেন। আচ্ছা, কে সহযোগিতা করে নাই? মুমিনে নির্যাতন করছে, আপনি এটা যতক্ষণ সত্য প্রকাশ না করবেন। এ কেমন বাবা? মেয়েকে বন্দি রেখে নির্যাতন করেছে, আর সেই নির্যাতনের কথা বাবা জেনেও অস্বীকার করছে। সত্য আপনাকে প্রকাশ করতেই হবে। আমাকে তৌহিদ শিখাইছে আত্মহনন হারাম। হ্যাঁ, আমাকে তৌহিদ শিখাইছে, এই জন্য আমি আত্মহত্যার পথ বাছি নি নাই। আপনার মতো পিতাদের কারণে আমাদের মতো মেয়েরা আত্মহত্যার পথ বাছি। এমন নির্যাতনের পর মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু হিজবুত তৌহিদের শিক্ষা আত্মহুতির ঠিক বিপরীত। এবার ঘটনাস্থলে রত্না স্বপ্নার বাবা হানিফ, সাথে সোনাগাজী থানার পুলিশ। কিন্তু একই পুলিশের সামনেই বাবার দিকে রড আর ঝাড়ু নিয়ে তেড়ে আসলো রত্না স্বপ্না দুই বোন। যখন তালাশে আমাদের বিষয়টা দেখানো হলো, ভুলভাবে দেখানো হলো, একটা মিথ্যা অপবাদ দিয়ে, একটা মিথ্যা প্রচারণা দিয়ে যখন এটা চালানো হলো, তো আমি তখন আমার বোনের বাড়িতে ছিলাম, বড় বোনের বাড়ি। তো গেল মমিন, সেখানে গেল, সে তার টিম নিয়ে গেল। অলওয়েজ তার সাথে কিছু ব্যাড কোম্পানি অলওয়েজ চলাফেরা করে, তাদেরকে নিয়ে গেল, তালাশ টিম গেল। তারপরে আমার বাবা গেল, ভাই গেল, ওখানে থানা থেকে পুলিশ নিয়ে গেল, যেহেতু তালাশ টিমে জিনিসটা অলরেডি তখন প্রচার চলছে। তো যাওয়ার পরে ওখানে আমার ভাই কিংবা এবং মুমিন, ওরা উভয়ই আমার বাবাকে উৎসাহ দিচ্ছে আমাদেরকে মারার জন্য। তখন স্বাভাবিক আমার মা এবং ওখানে আরও যারা ছিল ওনারা বাধা দিচ্ছিল। তা আমার ভাই আসলো, এক পর্যায়ে আমার ভাই এবং মুমিন আমাকে মারতে আসবে। মুমিন যখন আমাকে বন্দি করে খুব মারধর করলো, আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে ওর সামনে গেলে আমার মনে হতো যেন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাউকে আঘাত করা তো প্রশ্নই ওঠে না। আমি আমার আত্মরক্ষার জন্য রডটা হাতে নিলাম। তালাশ টিম এটা প্রচার করলো যে হিজবুত তৌহিদের সদস্যরা রডও রাখে, ও উপস্থিত রডও রাখে অন্যদেরকে আক্রমণ করার জন্য। আসলে ওটা আমার বোনের ঘরে, তার ঘরে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তার ওখানে রড, বালি, সিমেন্ট এগুলো ছিল। হ্যাঁ, তো আমার হঠাৎ চোখে পড়লো, আমি ওই রডটা আমার ভয় থেকে আমি আত্মরক্ষার জন্য ওটা নিয়ে হাতে রাখলাম। ওই অবস্থায় ওরা জিনিসটা বারবার অপপ্রচার চালালো।
সাথে রড তাহলে আসলেই রাখে সংগঠনের সদস্যরা? দর্শক, তালাশ টিম যা প্রচার করেছে তা আপনারা দেখেছেন। আমাদের কথাগুলো উপস্থাপন করেছি। রত্না এবং স্বপ্না এই দুই বোনকে তাদের স্বামীরা বহু আগে থেকেই নির্যাতন ও মারধর করত, যা আপনারা তাদের মুখ থেকেই শুনেছেন। এটা তালাশ টিমই প্রচার করেছে। আর রত্নার স্বামী যে মাদকাসক্ত ছিল তাও আপনারা শুনলেন। এরা পারিবারিকভাবে চরম অশান্তির মধ্যে ছিল। নির্যাতিত এই মহিলারা বাবার ঘরে গিয়েও ঠাঁই পেতেন না। বাবা তাদের বারবার নির্যাতনকারী স্বামীদের হাতেই তুলে দিত। এমনই এক পরিস্থিতিতে যখন রত্নার পায়ে লোহার শিকল দিয়ে স্টোর রুমে বন্দি করে রাখা হয়েছিল, তখন বড় বোন স্বপ্না সঙ্গে পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে এবং আশ্রয়ের সন্ধানে তারা ভিকটিম সাপোর্ট সেন্টার, মানবাধিকার কর্মী, বাংলাদেশ মহিলা পরিষদ সর্বত্র ছোটাছুটি করে। এখানে হেজবুত তৌহিদের প্রসঙ্গ তো আসেই না। এখানে রড নিয়ে তেড়ে আসার বিষয়টি সম্পূর্ণ একটি পারিবারিক বিষয়। তালাশ টিম রত্নার নির্যাতনকারী স্বামী মমিন ও রত্নার বাবাকে সংগ্রহ করে এনে একটি বাকবিতণ্ডার পরিবেশ সৃষ্টি করে। তাদের পারিবারিক বাকবিতণ্ডা নতুন নয় এবং এর পূর্বে বহুবার এমন ঘটেছে। দর্শক, আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন, পারিবারিক একটি ঘটনায় হেজবুত তৌহিদের প্রসঙ্গ কিভাবে আসে? দর্শক, আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে বছরের পর বছর স্বামীর নির্মম নির্যাতন, বাবার ঘরে ঠাঁই নাই। এমত অবস্থায় মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু রত্নার নিজের মুখেই শুনলেন হেজবুত তৌহিদ তাদের শিখিয়েছে কোনো অবস্থাতেই আত্মহত্যা ইসলাম সমর্থন করেন না, তাই তারা আত্মহত্যার পথ বেছে নেয়নি। তাহলে হেজবুত তৌহিদ অন্তত দুটি মেয়ের জীবন বাঁচিয়েছে। যে তথ্য আপনারা আগেই জেনেছেন, হেজবুত তৌহিদের আমিরের নির্দেশেই তাহলে রত্নার, স্বপ্না, ঝর্ণার আজ এই অবস্থা। হেজবুত তৌহিদ কোনো সদস্যের ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করে না। এমন কোনো ঘটনা ঘটলে হেজবুত তৌহিদের নির্দেশনা হচ্ছে স্থানীয় থানা পুলিশ এবং কোর্টের মাধ্যমে সে বিষয়ে সমাধান করা। এটা এই আন্দোলনের একটি মৌলিক বিষয়। কাজেই আমিরের নির্দেশের প্রশ্নই ওঠে না। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু হয়নি। তালাশ টিমের অনুসন্ধানের খবরে তৎপর হয়ে ওঠে হেজবুত তৌহিদ সদস্যরা। প্রচারের ঠিক 2 দিন আগে সংগঠনের আমিরের কাছ থেকে চিঠি আসে আমাদের কাছে। তাতে হেজবুত তৌহিদকে তালাশের অনুসন্ধানের বিষয় করার প্রতিবাদ জানিয়ে তারা লিখেছে, আমরা যেন এটা প্রচার করি যে হেজবুত তৌহিদকে নিয়ে যে পর্ব প্রচার করার কথা ছিল তা প্রচার করা হচ্ছে না। আর তার দর্শক, হেজবুত তৌহিদের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তালাশ টিম তার আংশিক আপনাদেরকে শুনিয়েছে। বাকি অংশ শুনুন, তবেই কিভাবে তিলকে তাল করে তা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা হেজবুত তৌহিদ সম্পর্কে প্রকৃত সত্য জানুন। এর জন্যে আমরা আপনাদেরকে সর্বরকম তথ্য দিয়ে সহায়তা করতে প্রস্তুত। হেজবুত তৌহিদের সকল কর্মকাণ্ড দিনের আলোর মতো সুস্পষ্ট। এর কোথাও কোনো লেশমাত্র গোপনীয়তা নেই। তাই সস্তা জনপ্রিয়তার লোভে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করে অপরাধ অনুষ্ঠানমূলক অনুষ্ঠানে নির্দোষ হেজবুত তৌহিদকে বিষয়বস্তু করা থেকে বিরত হন। শুধু তাই নয়, সারাদিন ধরে তালাশ অনুষ্ঠানের প্রোমো প্রচার করে হেজবুত তৌহিদের বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা ইতিমধ্যে আপনারা প্রসার করেছেন তার অপনোদনের জন্যে তালাশের প্রোমোতে একইভাবে ঘোষণা প্রচার করবেন যে হেজবুত তৌহিদের বিষয়ে প্রচারিতব্য পর্বটি প্রচার করা হচ্ছে না। অন্যথায় এই অপচেষ্টার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। মানুষ আইনের আশ্রয়ে যায় কেন? যখন সে অন্যায়ের শিকার হয় বা অন্যায়ের শিকার হতে পারে। দুইটাই কিন্তু আইনের সুযোগ আছে, আছে না? দুইটাই সুযোগ আছে যে আমি তার দ্বারা আঘাতপ্রাপ্ত হইতে পারি, তারও সুযোগ আছে। তাইলে পরে যেহেতু আমাদের অতীত আমরা জানি, এই মিডিয়ার অতীত আমরা জানি, তারা আমাদের ব্যাপারে কি করছে আমরা জানি, সুতরাং এরকম একটা আঘাত আমাদের উপরে আসতে পারে। যার জন্য আমরা শুধু এইটুকু বলতে চাচ্ছি যে এই প্রোগ্রামটা যেন আমাদেরকে না দেখাইয়া এটা যেন প্রচার না করা হয়, এটুকু চাওয়া কি আমার জন্য অন্যায়? দর্শক, একটু ভেবে দেখুন, একটি নির্দোষ আন্দোলন নিয়ে ক্রাইম রিপোর্ট করলে এই আন্দোলনের নির্দোষ সদস্যরা কতটুকু হয়রানির মুখোমুখি হবে। এই জন্যই এই চিঠি দেওয়া হয়েছিল। না করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয় তারা। এরপর শেষ চেষ্টা করলো তালাশ টিম, আগে ফিরিয়ে দিলেও। দর্শক, আগে ফিরিয়ে দিলেও এ কথাটি সম্পূর্ণ মিথ্যা। তারা আগে যোগাযোগই করেনি, বরং টেলিভিশনে প্রোমো দেখে হেজবুত তৌহিদই যোগাযোগ করেছিল। আপনারা যোগাযোগ করেন নাই, এটার দায়িত্ব আমি নিতে পারবো না। এবার ক্যামেরার সামনে কথা বললেন হেজবুত তৌহিদের আমির মোহাম্মদ মশিউর রহমান।
প্রশ্ন ছিল, অনুষ্ঠান প্রচারের আগে কেন আপনারা এমন চিঠি লিখলেন? আমরা শুধু বলছি যে এটা প্রচারের আগে আমরা যেন একটু দেখতে পারি। অপরাধমূলক অনুষ্ঠানে নির্দোষ একটি আন্দোলনকে নিয়ে পর্ব তৈরি করেছে, এটা দেখতে চাও কি অপরাধ? বরং তালাশ যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকত তবে তারা প্রচারের পূর্বেই অবশ্যই তা আমাদেরকে দেখাতো, এতে তাদের নৈতিকতারই পরিচয় বহন করত। সংগঠনটির মতবাদ সম্পর্কে সরাসরি বক্তব্য পাওয়া গেল এবার। 2008 সালে আল্লাহ একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন, যেটাকে আমরা মুজিজা বলি। যেই মুজিজার মাধ্যমে আল্লাহ একেবারে প্রুফ করে দিলেন, প্রমাণ করে দিলেন যে হিজবুত তৌহিদ হক, সত্য, এবং এই হিজবুত তৌহিদ দ্বারা সমস্ত পৃথিবীতে আবার তার দিন প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, হিজবুত তৌহিদ দৃঢ়ভাবে বিশ্বাস করে হিজবুত তৌহিদ সত্য এবং হিজবুত তৌহিদ দিয়ে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন আবার প্রতিষ্ঠা হবে। দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমিরের বক্তব্যকে এবার আর বিকৃত করতে পারেনি, কারণ একই সাথে নিজস্ব ক্যামেরার মাধ্যমে আমিরের বক্তব্য পুরোটাই আমরা ভিডিও ধারণ করে রেখেছি, তাই তার বক্তব্যকে বিকৃত করা থেকে বিরত থেকেছে তালাশ টিম। মানুষ যখন তার চারিদিকে অবিশ্বাস করার মতো নানান ঘটনা দেখে, দুর্নীতি, অনিয়ম, অনাচার দেখে, যুদ্ধ আর হত্যাকাণ্ডের ঘটনা দেখে, তখন মানুষ আসলে বিকল্প আশ্রয় খোঁজে। সাধারণ মানুষের এই দিশেহারা অবস্থার সুযোগ নেয় ঠান্ডা মাথার কিছু নৃশংস মানুষ। আমরা শুধু বলবো, ঝাঁপ দেওয়ার আগে একবার ভেবে দেখুন তা আপনাকে কোন অতলে নিয়ে যাচ্ছে। হিজবুত তৌহিদ মানুষকে অতলে নয়, বরং বর্তমানের অশান্তির অতল থেকে সত্যিকারের মুক্তির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না।